আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এখন তো প্রায় বাজে হলো 11:30 কি 12টার মতো এমনই হবে। সকালে উঠে নাস্তা করছি। আজকেও সুপি নুডলস খাইছি, কারণ আজকে আর ভিডিও করি নাই। প্রতিদিন এক জিনিস দেখাইতে হয়, ভালো লাগে না, আবার আপনাদের কাছেও ভালো লাগবে না। তো আজকে আর নুডলস রান্না করছি, দেখায়ও নেই, নাস্তা করার সময় দেখায় নেই। তো এই যে এখন হলো রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। পুঁই শাক বাইসা নিতেছি। পুঁই শাক দিয়ে হইলো গিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এই যে চুলার ভাত বসায় দিছি। আর ফ্রিজ থেকে মাছ বের করে মাছও ভিজায় রাখছি। তেলাপিয়া মাছ বের করছি, শোল মাছ বের করছি, আর হলো চিংড়ি মাছ বের করছি। তো ভাবিও চলে আসছে। এই যে ভাবি ঝাড়ু টাড়ু দিতেছে, আর আমি হলাম ভাবি ঝাড়ু দেওয়ার আগেই শাকটা বাছতেছি আর কি, বাইছা নিতেছি। তো ভাবি ঘর ঝাড়ু দিতেছে, তো আমি বারান্দাতে বসেই শাকটা বাছতেছি। আমাদের বারান্দাতে তো অনেক লম্বা, একদমই মাথা থেকে ওই মাথা। তো এই যে ভাবি হলো গিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে রাখছে, আমার ঘর ঝাড়ু দিয়ে গেছে, টুম্পার ঘর ঝাড়ু দিতেছে। তো আমি পুঁই শাকটা ভালোভাবে কেটে পাইছি নিয়ে আদিগুলো নামাজ পড়তে দাঁড়াইছে গোসল টোসল করে। তো এই যে সব পরিষ্কার হয়ে গেছে, শাক বাছা হয়ে গেছে। তো ভাবি ঝাড়ু টাড়ু দিয়া এখন হলো কাপড় ধুইতেছে। আইসাই আগে ঝাড়ু দেয়, তারপরে হলো কাপড় ধোয়, তারপর হলো ঘর মুছে। তো ভাবি এভাবে কাজ করে। তো আজকে কোনো বাড়তি কাজ নেই ভাবির দিয়ে করানোর মতো। তো আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তো এখন হলো গ্যাসে মাছ মাছ না, ঘর মুছবে। তো আমি হলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। পুঁই শাকটা বাইচা রাখছি, আর এই যে আমি পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে চিংড়ি মাছ রান্নার জন্য। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। পেঁয়াজটা লাল হয়ে এর মধ্যে মশলা দিয়ে দিব না, মশলার আগে অবশ্যই চিংড়ি মাছটা দিব। তো পেঁয়াজটা ভালোই লাল হয়েছে, আমি মাছটা দিয়ে দিলাম। ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খাইতে ভালোই লাগে। তো এর আগে হলো গিয়ে আমি লাল শাক দিয়ে খাইলাম, দুইবারই লাল শাক দিয়ে খাওয়া হয়েছে। তো পুঁই শাক পাইতেছিলাম না। তো আজকে আবার একটু বাইরে গেছিলাম, বাইরে বলতে আদিবের স্কুলে গেছিলাম বেতন দেওয়ার জন্য। তো আসার সময় পুঁই শাক পাইলাম, তো নিয়ে আসলাম। আমাদের এলাকাতেই, মানে আমরা যে বাড়িতে ভাড়া থেকে ওই বাড়ির আল্লাহরই বাড়ি, ওইটা বাড়ির নিচে বসে সবজি নিয়ে বসে। আর কয়েকটা শোল মাছ ছিল, ওইটা এই চিন্তা করলাম যে এক কাজ করে আলু দিয়ে টমেটো দিয়ে দুটো দিয়ে করি। তো পুঁই শাক রান্নাটা বসাও দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া দিলাম, যেহেতু মাছ চিংড়ি মাছ এত মশলা দেওয়া লাগে না। জিরাটা দিলাম কারণ পুঁই শাকটার মধ্যে একটু জিরা টিরা দিলে ভালোই লাগে খাওয়ার জন্য। তো এটা আমি মশলাটা ভালোভাবে কষাই, একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে আবার কষাই। আর পুঁই শাকটা হইলো গিয়ে 30 টাকা দিয়ে নিয়ে আসলাম, চাইলে হইলো 40 টাকা। কারণ সবজি এক আটি পুঁই শাক আগে হয়তো বা বেশি থেকে বেশি দেখা গেছে 20 টাকা বা 25 টাকা এরকম নিত, কিন্তু এখন এক আটি পুঁই শাক চাই 40 টাকা 50 টাকা। তো আজকে এক আটি ছিল, তো এই কারণে আবার পরিচিত লোকটা, আমাদের পরিচিত তরকারিওয়ালা, বললাম না বাড়ির নিচেই বসে। তো ওনার কাছে বললাম যে শেষমেশের এক আটি আছে, এটা আপনি এত দাম চেতেছেন, বাচ্চা কাছা রয়ে গেছে, 30 টাকা দিই। তো বললো আচ্ছা ঠিক আছে দেন আপা। তো আমি আবার 30 টাকা দিয়ে পুঁই শাকটা নিয়ে আসলাম, ভালোই ছিল, খারাপ না। শাক অনেকগুলিই ছিল। যে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম, একটু ঝাল ঝাল হবো। শাকের মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না। আর তেলাপিয়ার মাছগুলো গিয়ে রান্না করবো, চিন্তা করলাম যে দু পেঁয়াজি করতেছি, যেহেতু দিয়া শোল মাছ আলু দিয়া টমেটো দিয়ে আর দু পেঁয়াজের মতো, তো একটা তরকারি দেওয়া করি। আজকে ডাল রান্না করবো না, একটু ঝোল তরকারি করে করলাম। কি বলে সিম, আলু, বেগুন, তারপরে হলো পটল, সব একসাথে দিয়া এই তেলাপিয়া মাছ রান্না করতেছি। তো আমি আবার আজকে একটু এটার মধ্যে পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে রান্না করলে খাবারটা মজা হয়, ভালো লাগে আর কি। তো আমি আগে খাইতাম না, এটা একটা মানে সিক্রেট ব্যাপার। এটা ওই যে শম্পা হইলো গিয়া আসছিল যখন আমাদের বাসায়, টুম্পা অসুস্থর সময়, তখন হইলো ও হইলো গিয়া পেঁয়াজ বাটা দিয়া টুম্পার জন্য তরকারি রান্না করছিল। তো দেখলাম যে না মজাই লাগে, খাইতে আলাদা একটা টেস্ট হয়, স্বাদ হয়। তো আমরা আগে এটা দিতাম না, বেশি করে পেঁয়াজ দিতাম, বাটা পেঁয়াজ খাইতাম না, কিন্তু ওই পর থেকে দেখি যে না ভালোই লাগে, অভ্যাস হয়ে গেছে। এখন মাঝে মাঝে আর কি দেই, যে কোনো তরকারি রান্না করলে। অনেকেই খায়, অনেকে খায় না, যেমন আমি খাইতাম না, কিন্তু দেখি না খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই যে আমার পুঁই শাকটা প্রায় রান্না হয়ে আসছে, হয়ে গেছে। আর একটু শুকামো, আমি আবার বেশি একটা ঝোল রাখি না, শাকে ঝোল রাখলে ভালো লাগে না, আর একটু শুকাইলে নামায়া ফেলবো। কতগুলি পুঁই শাক দেখা গেছে, আর এখন কতটুকু হয়ে গেছে, পাতিলার তলাতে পড়ে আছে। আর এই চুলা হলো গিয়া তেলাপিয়া মাছের জন্য মশলা কষালাম। এই যে বললাম না 3-4 মিছারে সবজি দিলাম,
আলু আছে, বেগুন আছে, সিম আছে, পটল আছে, সব একসাথে দিয়ে হইলো ঝোল রান্না করতেছি। নিরামিষের মতো কাজ দিবে, আর মাছও থাকবে সাথে, হইলো গিয়ে ডবল আমিষ, নিরামিষও আমিষও দুইটারই কাজ হইব। দুষ্টামি করলাম আর কি। ও এর মধ্যে টমেটোও দিব, ধনেপাতা দিব। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তরকারিগুলি সবগুলি তরকারি খুব মজা হয়েছিল। তো এইখানে এর মধ্যে সবচেয়ে পছন্দের তরকারি ছিল আমার পুঁই শাক, হইলো গিয়া চিংড়ি মাছ দিয়া, আর হইলো শোল মাছ দিয়া আলু দিয়া। এটা আমার কাছে খুব ভালো লাগে। শীতকালে শোল মাছ ছোটো ছোটো করে টুকরা করে আলু দিয়া, টমেটো দিয়ে, বেশি করে ধনেপাতা দিয়ে রান্না করলে খাইতে অন্যরকম একটা মজা লাগে। এটা আমার অনেক পছন্দের একটা তরকারি ছিল। আমার মা যখন বাইরে ছিল রান্না করতো, শীত আসলেই দেখা যেত শোল মাছ এরকম ছোটো ছোটো টুকরা করে তারপর আলু দিয়া, টমেটো দিয়ে দো পেঁয়াজিয়া করতো, সে মানে একটা মজা লাগতো। তো আমাদের এবার শোল মাছটা আমার মা করতো কি, আস্ত শোল মাছ রান্না করতো না, এরকম কাইটেই রান্না করতো টুকরা করে, ছোটো টুকরা করে, বা শোল মাছ দিয়া কদু দিয়া ভাইঙ্গা চূড়া রান্না করতো। তো ওই রকম মজা, যেরকম আগে মজাটা লাগছে এখন আর কি ওরকম মজাটা পাই না। অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, সব কিছু দিয়েই রান্না করি, বেশি তেল দিই, পেঁয়াজ দিই, কিন্তু মার হাতে সেই স্বাদ তো আর পাওয়া যায় না। আসল কথা কি, যার যার হাতের স্বাদ তার তার মতো হয়। আমার হাতের মজা তো আর মার মতো হইব না। তো এই তো এখন হইলো গিয়ে পানি দিয়ে দিছি, শোল মাছটা দিয়ে দিছি, মাছটার আলুটা কষায় টমেটো দিয়ে, এখন ধনেপাতাও দিয়ে দিলাম। ঝোলটা আরও শুকাবে অবশ্য, এত ঝোল থাকবে না, ঝোলটা একটু শুকায় তারপরে হলে নামায় ফেলবো। তো এই যে আমার এই মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে, এখন একটু তেল উপরে আসলে তারপরে নামায় ফেলবো। আজকে হলো একটু ঝোল ঝোল তরকারি করার কারণ হলো যে ডাল না থাকলে আর কি যা হয়, কী বলে, দুধের স্বাদ ভুলে মিটে, সেরকম আর কি কথা। তো এই যে আমার রান্নাবান্না প্রায় শেষ। শোল মাছ দুপেঁয়াজা করলাম, ডাল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, আর হইলো সিম আলু পটল বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম। তো রান্নাবান্না শেষ করে নামাজ টামাজ গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করছি। তো আদি হইলো কোচিংয়ে চলে গেছিলো, আদিবাসকে খায় যেতে পারে নাই। তো আমি তাড়াহুড়ার মধ্যে নামাজ পড়ে ওইটা আপনাদের ভাইয়ারে আর সাদিকতে খাওয়ায় নিজেও খায়া নিছি। তো আদি হইলো সবার শেষমেশ খাইতেছে। ও হইলো কোচিং থেকে আসার পর আমি ওরে ভাত দিলাম। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ওরে আবার একটু ভিডিও করলাম, যেহেতু আমাদের সময় খাওয়ার সময় তাড়াহুড়া ছিল, করতে পারি নাই। তো আদি হইলো সবার শেষমেশ খাইতেছে, এই কারণে ওরটা একটু ভিডিও করলাম। আর এই যে সন্ধ্যা হইলো গিয়া মাগরিবের নামাজের পর নাস্তার প্রিপারেশন, কী নাস্তা করব। তো আজকে হলো গিয়া অনেক দিন থেকে মুড়ি ভর্তা খাওয়া হয় না, সবাই আজকে মুড়ি ভর্তা খাইবো, এই আবদার করলো। আর আপনাদের ভাইয়াও আছে ঘরে। তো এই যে শশা কাইটা নিছি, আর হলো আলু চপ, ঘুগনি সবই নিয়ে আইছে। এখন হলো মুড়ি ভর্তা বানাই, টুম্পা সব কিছু কাইটা দিল। আমরা তো সব বিকেলের নাস্তা সবাই একসাথে খাই, খাবার দাবার আলাদা হলেও নাস্তা, সব বিকেলের নাস্তাটা আমাদের একসাথে করি। আর এই যে আমি মুড়ি ভর্তার জন্য ভালোভাবে পেঁয়াজটা কষলায় নেই। সবাই একসাথে মুড়ি ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। তবে রমজানে যেরকম একটা মজা লাগে সেরকম মজা লাগে না। আর দেখা যায় রমজানে মুড়ি ভর্তাটা প্রতিদিন মানে খাওয়াও যায় না, আবার দু একদিন খাওয়ার পর দেখা যায় যে আর ভালোও লাগে না, কিন্তু তারপরেও অন্যরকম একটা স্বাদ হয়, অন্যরকম একটা ঘ্রাণ হয়। মানে খাওয়া যায় না, কি খাওয়া যায়, মানে আছে না যে প্রতিদিন খাইতে খেতে ভালো লাগে না, এরকম না। দেখা যায় 2-3 দিন খাওয়ার পর আবার মাঝে 2-1 দিন গ্যাপ যায়, তারপরে আবার হয়তো বা খাই। তো রমজানের ওই স্বাদটা তো আর এমনি দিনে পাওয়া যায় না। আর রমজানের এত কিছু দেওয়াও হয় না, দেখা যায় ঘরের আলু চপ পেঁয়াজ দিয়া বানায় রান্না, এই মানে হালকা পাতলা মুড়ি মাখায় খাওয়া হয়। আর এখন তো অনেকগুলো আলু চপ দেওয়া হইলো, ঘুগনি দেওয়া হইলো, মুড়ি দেওয়া হইলো, কিন্তু মজা সেরকম স্বাদ আর কি লাগে না। তো এই যে মুড়িটা মাখায় এখন সবাই একসাথে খায় নি, মুড়ি ভর্তা শসা দিয়া। তো শসা না থাকলে আবার আমার কাছে মুড়ি ভর্তা খেতে মজা লাগে না। মুড়ি ভর্তা বলতেই হইব বেশি করে সরষের তেল দিতে হবে, আর হইলো গিয়া শসা মাখা। এই হইলো মুড়ি ভর্তার সিক্রেট আর মজা। এটা না হইলে মুড়ি ভর্তা মানে তেমন মজা লাগে না আমার কাছে, হয় আমার কাছে আর কি। বাকি যা কার কার কাছে কী লাগে বলতে পারি না। তবে আমিও আগে শসা দিয়ে মুড়ি ভর্তা খাইতাম না, বিয়ের পর আমার শ্বশুরবাড়ি দিয়ে শিখছি শসা দিয়ে মুড়ি ভর্তা খাওয়াটা। কারণ আমার ননদে দেখা গেছে যে শসা মুড়ি খায় কম, শসা খায় প্রচুর। তো ওদের বাসায় যাই আমার মুড়ি ভর্তার শসা খাওয়া শিখা। আর আপনাদের ভাইয়াও খায় পছন্দ করে শসা দিয়া। তো বিয়ের পরই শিখছি। এক এক জায়গায় হয় না, এক এক মতো খায়। আর আমার মা হইলো গিয়া মুড়ি ভর্তা হইলো মশলা কম খাইতো, মুড়ি বেশি দিত, যাতে মুচুর মাচুর করে খাওয়া যায়। আর আমার শ্বশুরবাড়ির লোকরা সবাই খায় হইলো গিয়া মুড়ি কম মশলা বেশি, হাতে মুঠি মুঠি করে ওরা পাতের মধ্যে লোকমা লোকমা করে মুড়ি খায়। তো ওই রকম খাওয়াটাই শিখছি, ওইটাই মজা লাগে। মাঝে মধ্যে হালকা পাতলা মশলাও ভাল লাগে,
মানে রুচির মানুষের যে চেঞ্জ হয় এটা আসলেও সত্য কথা। একেক সময় একেকটা ভালো লাগে, মজা লাগে। এই যে দেখেন সবার হাত দেখা যাইতেছে, হাতের অভাব নাই, সব হাত একসাথে খাওয়া দাওয়া করতেছে, সবাই খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে আসছি। এলাকাতে আমাদের অনেকগুলি কসমেটিকের দোকান আছে। তো এটা হলো আমাদের পরিচিত রশিদ ভাইয়ের দোকান। ওনার দোকান থেকে আমি আমার যা যা লাগে কসমেটিক আমরা নেই, কারণ এ রশিদ ভাই কখনো আর কি ভেজাল বা কোনো 2 নাম্বার জিনিস আমাদেরকে দেয় না। যেটা অরিজিনাল বা ভালো প্রোডাক্ট বা স্কিনের জন্য ভালো হবে বা হেয়ারের জন্য ভালো হবে সেগুলি আমাদেরকে দেয়। এই কারণে আমরা সবসময় এই রশিদ ভাইয়ের কাছ থেকে সব কিছু নিই। আমার এলাকায় ভাইয়ের দোকান, আর এই যে ভাইয়ের দোকানটা আমি আবার একটু ভিডিও করলাম। সব আছে, কোনো কিছুরই কমতি না। আপনি কি মানে যা যা লাগে আপনার তাই সবই পাবেন। যারা আমার এলাকার পুরান ঢাকার বংশের কষাইটুলি এলাকার তারা সবাই হয়তো বা চিনবেন। তো আমি হলাম গিয়ে যেগুলি কিনতেছি, একটা ফেস ওয়াশ নিলাম, একটা চুলের জন্য তেল নিব, তারপরে হইল গিয়া হেয়ার সিরাম নিব। আর এই যে ফেস ওয়াশেরও অভাব নেই, কসমেটিক সব কিছুই রশিদ ভাইয়ের কাছ থেকে পাওয়া যায়। আর এই রশিদ ভাইয়ের সাথে আজকে থেকে আমাদের পরিচয় না, প্রায় হলো গিয়া 10-15 বছর যাবত, 15 বছর তো হবেই এই রশিদ ভাইয়ের সাথে আমাদের মানে পরিচিত। আর ওনার ব্যবসায়ী হলো কসমেটিকের আগে থেকেই। তো এই যে কসমেটিক না তো বাসায় দুই আসলাম, আদি পড়তেছে বের করবো। তো আমি এই তেলটা ইউজ করি নাই কোনো সময়, আজকে কিনে নিয়ে আসলাম। বললো যে ভাবি আপনি ইউজ করে দেখেন, ভালো হতে পারে, লাগতে পারে, ভালো লাগে নিয়ে এই কারণে ছোটোটা নিয়ে এলাম। আর এই ফেস ওয়াশটা আমি সবসময় ইউজ করি, এই কারণে ফেস ওয়াশটাও নিলাম। আর যেহেতু শীত আসছে, একটা ময়শ্চারাইজার ক্রিমও দরকার। আর নিভিয়া সফটটা আমার মানে আগে থেকে আমি আগে পরে ইউজ করি, ওই নিভিয়া সফট। আর চুলের জন্য একটা হেয়ার সিরাম। এই হলো ছোটোখাটো মার্কেট করলাম, মার্কেট কেনাকাটা করলাম। আর একটা লিপ জেল, ফারহার জন্য হলো গিয়ে একটা লিপ বাম নিয়ে আসলাম। আর এই হেয়ার সিরামটা রশিদ ভাই যেটা বললো যেটা ভালো, নতুন আসছে, কি ওটা ইউজ করে দেখেন। তো আজকের ভিডিও বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।